নমস্কার, সৌমেন সরকার বলছি। ক্যাম্পাস প্লাসের নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের অনেকেরই এরকম অভিজ্ঞতা আছে যে বা খবরের কাগজেও দেখেছি যে প্রত্যন্ত গ্রামের ছেলে হঠাৎ নাসাতে ডাক পেয়েছে। আবার এটাও দেখেছি যে অনেক গার্জিয়ান তার ছেলে মেয়ের জন্য হন্যে হয়ে এখানে ওখানে ঘুরে শেষ পর্যন্ত ইউএসএ বা ইংল্যান্ডে কোথাও একটা অ্যাডমিশনের ব্যবস্থা করেছেন। সবার যে সবকিছু ফলো আপ করা হয় তা তো নয়, কারো প্রচুর অর্থদণ্ড যায়। আবার এমন দেখা যাচ্ছে যে হয়তো কোনো চেষ্টাই করেনি, তার জন্য মানে ভাগ্যলক্ষ্মী একদম তার ভাগ্যলক্ষ্মী কিনা সেটা পরে জানবো, এন্টার ফরচুন তার কাছে এসে উপস্থিত হলো। তা এখন ব্যাপারটা হচ্ছে এই সমস্ত রহস্য আমাদের কাছে রহস্য মনে হতে পারে, কিন্তু যারা এ ব্যাপারে অভিজ্ঞ তাদের কাছ থেকে যদি কিছু পরামর্শ বা তাদের অভিজ্ঞতার কথা যদি জেনে নেওয়া যায়, তাহলে এমন অনেক যোগ্য ছেলে আছে তারা হয়তো সঠিক সুযোগ পেতে পারে। আবার এমন অনেকে আছে যারা এমন এমন চেষ্টা করছে যে চেষ্টাগুলো হয়তো করাটা উচিতই না। এবারে মাঝামাঝিরাও আছে। তা এই ব্যাপারটা আজকে আলোচনা করার জন্য এবং প্রত্যক্ষভাবে কিছু কিছু পরামর্শ বা অভিজ্ঞতা শেয়ার করে নেওয়ার জন্যে আজকে আমাদের মধ্যে পেয়েছি ডারহাম বিজনেস স্কুলের প্রফেসর বিভাস ডক্টর বিভাস সাহাকে। তো ওনার কাছে আজকে এই ব্যাপারে একটু জেনে নেওয়ার চেষ্টা করব যতটা পারা যায়। আর ওনার সম্পর্কে যদি আপনাদের কোনো কৌতূহল থেকে থাকে, তার জন্য একটা ছোট্ট 1 মিনিটের একটা ভিডিও চালিয়ে দিচ্ছি। এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর তারপর আমরা আলোচনাটা স্টার্ট করব। ডক্টর সাহা, ক্যাম্পাস প্লাসে আপনাকে স্বাগত। নমস্কার, অনেক ধন্যবাদ আমন্ত্রণ করার জন্য। তো বিষয়টা তো আপনাকে তো ব্যাখ্যা করলাম। প্রথমে একটু ব্যাপারটা বলে রাখি, আমি যে শুরুটা যেভাবে করলাম যে অনেকেরই দেখা যাচ্ছে যে এমন হুম হুম প্রত্যন্ত গ্রামে আছে যারা হয়তো যাকে হয়তো নাসার ডেকে নিয়ে গেছে। আবার অনেকেরই আছে যারা হয়তো চেষ্টা করেও কিছু করতে পারছে না। এই ব্যাপারটা সম্পর্কে আপনার প্রাথমিকভাবে আপনার কি বক্তব্য? কারণ আপনি তো এত বছর ধরে বিদেশে রয়েছেন, এত এত ছেলেদেরকে দেখছেন। না, এই প্রথমে বলি যে এই নাসাকে নাসা ডেকে নিয়ে যাচ্ছে, এগুলো একটু ব্যতিক্রমী ব্যাপার। খুবই কম হয়। এখন এই নাসা ডেকে ডেকে নিয়ে যাচ্ছে, সরি, ডেকে নিয়ে যাচ্ছে এই নয় যে কোনো একটা সূত্রে নাসা তার সম্পর্কে জানতে পারছে। সেটা অনেক সময় হয় যে একটা নাসার একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম আছে, যেটা স্কুল বা কলেজ স্তরের ছেলেমেয়েরা, স্কুলের কোন স্তরের আমি ঠিক বলতে পারছি না, বিশেষত সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছেলেরা ওই অল্প কয়েক মাসের জন্য ওটার জন্য সারা পৃথিবী থেকে অ্যাপ্লাই করতে পারে। তো সেটা করলে
সেটার জন্য কোনো পয়সা কড়ি লাগে না, সেটা করলে এবং ওদের ভালো লাগলে তখন ওই ইন্টার্নশিপ এরা অফার করে। এই ধরনের জিনিস এর হয়তো খবরে পড়ে থাকবে। কিন্তু এটা একটা ব্যতিক্রমী ব্যাপার। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আলটিমেটলি বিদেশে পড়াশোনা করতে যাওয়াটার এটা একটা আলাদা উম, সিদ্ধান্ত। এবং এখানে আহ, দুটো আহ, তিনটে স্তরে ভাগ করা উচিত। একটা হচ্ছে কলেজ, যেটা আন্ডার গ্র্যাজুয়েট স্টাডি আমরা বলি। তারপর হচ্ছে শুধু মাস্টার্স করতে যা, এবং তারপর হচ্ছে পিএইচডি। এই তিনটে স্তরের মধ্যে অনেক তফাৎ আছে। এবং সেটা কোন স্তরে কে যেতে চাইছে, কেন যেতে চাইছে, পড়ার পরে কি করবে, এই সমস্ত বিষয়গুলো তাদের প্রথম থেকেই ভাবনা চিন্তা করা উচিত। এবং প্রফেসর সাহা, বিদেশে এইখানে আপনার কাছে হুম ব্যাপারে বিস্তৃত যাওয়ার আগে একটা শুরুতে আরেকটা প্রারম্ভিক প্রশ্ন করে রাখছি। হুম এটা হচ্ছে ডেস্টিনেশন ইউএস অথবা ইউকে, রাইট। এইটা সম্পর্কে আপনার মূল্যায়ন কি? হ্যাঁ, এইটা আমি হ্যাঁ বলতে যাচ্ছিলাম। বিদেশে যাওয়ার ক্ষেত্রে আহ, সাধারণত ভারতীয়দের পছন্দ হলো ইংরাজি ভাষার দেশ। সেই হিসেবে আহ, যেটা রয়েছে আমাদের পূর্ব দিকে গেলে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডেও যাচ্ছে অনেকে। আবার আহ, এদিকে ইউনাইটেড কিংডম, ইউএসএ এবং কানাডা। তো এই পাঁচটা দেশের কথা আমরা খুব শুনি। কিন্তু এর বাইরেও বাইরেও কয়েকটা রয়েছে, যেমন সিঙ্গাপুরে আজকাল অনেক ছেলে মেয়ে পড়তে যাচ্ছে এবং ভালো ওদের ইউনিভার্সিটিগুলি। হংকং এ কয়েকটি ভালো ইউনিভার্সিটি রয়েছে, সেখানেও অনেকে যাচ্ছে। তবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিশেষত ফিজিক্স এইসবের এবং কেমিস্ট্রি, ন্যাচারাল সায়েন্সে ইউরোপে আজকাল অনেক ছেলে মেয়ে পড়তে আসছে, জার্মানিতে যাচ্ছে। তো এই অপশনগুলো আছে। এর মধ্যে অবশ্যই আমেরিকার কথা এবং ইউকে তথা ইংল্যান্ডের কথা একটু বেশি আমাদের ওখানে আলোচনা হয়, কারণ এটার সঙ্গে আমরা অনেকটা পরিচিত। তো এই দুটো দেশের কথা আমরা আলাদা করে বা পাশাপাশি রেখে একটু আলোচনা করতে পারি। আহ, প্রথমেই আগে মনে নেব যে টপ নচ ইউনিভার্সিটি ইউএসএ, মানে সবারই যারা এখনো স্কুলের আর্লি স্কুলে আছে বা যারা বেড়ে উঠছে, তাদেরও কিছুটা জেনে রাখা দরকার আপনার মতো অধ্যাপকের কাছ থেকে, যে টপ নচ ইউনিভার্সিটি ইন ইউএস এবং ইউকে আপনি যদি গোটা কয়েকের নাম বলেন, আপনার কাছে যদিও যেমন পরবর্তীকালে লিঙ্ক নেব। হ্যাঁ, ইউএসএ তে যেমন রয়েছে হার্ভার্ড, এমআইটি, ইউনিভার্সিটি অফ শিকাগো, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট বার্কলে। এই পাঁচ ছটা তো অনায়াসেই নাম বলা যায়। এর পরেও রয়েছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট লস অ্যাঞ্জেলেস। আহ, এগুলো মানে অত্যন্ত উঁচু মানের ইউনিভার্সিটি আমেরিকায়। ইয়েল ইউনিভার্সিটি আর একটা নাম করতে হয়। স্ট্যানফোর্ড। আর স্ট্যানফোর্ড, হ্যাঁ স্ট্যানফোর্ডের কথা বলতে ভুলে যাচ্ছি, স্ট্যানফোর্ড আর একটা বড় জায়গা। তো এইগুলো তো মানে স- গোটা 15 খুব বড় ইউনিভার্সিটি পৃথিবীর মধ্যে সেরা ইউনিভার্সিটির মধ্যে পড়বে। আমরা শিকাগোর কথা বললাম, তো নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিও শিকাগোর কাছে, সেটা খুব ভালো ইউনিভার্সিটি। তো এইগুলো এরকম রয়েছে। আর ইউনাইটেড কিংডমের কথা বলতে হলে আমরা যেগুলো জানি, কেমব্রিজ ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্স। যদিও সেখানে সায়েন্স পড়ানো হয় না, বা ইংলিশ লিটারেচারের সেরকম কোর্স জানি না ওদের আছে কিনা, কিন্তু হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, অফকোর্স, ফাইন্যান্স এবং এবং ম্যাথমেটিক্সের ভালো প্রোগ্রাম রয়েছে। সো লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স একটা বড় জায়গা। এছাড়া এডিনবরা ইউনিভার্সিটি খুব ভালো। আহ, এছাড়া রয়েছে ওয়ারউইক ইউনিভার্সিটি, ইম্পেরিয়াল কলেজ সায়েন্সের জন্য অত্যন্ত ভালো জায়গা। আহ, এরকম আচ্ছা, বেশ কয়েকটি আচ্ছা, এরা রয়েছে। যে আপনি যে এই যে নামগুলো বললেন, হুম
তা এই ইউনিভার্সিটিগুলো কেন এক্সেলেন্ট, এবং ভারতীয় ইউনিভার্সিটি ছেড়ে এই ইউনিভার্সিটিতে কেন যাবে? এইটার এইটার দুটো কারণ আছে। এক হচ্ছে, দেখুন, এই ইউনিভার্সিটিগুলোর দীর্ঘ ইতিহাস আছে। হ্যাঁ, ইউকের ইউনিভার্সিটিগুলোর মানে 500-600 বছরের ইতিহাস আছে। মানে কেমব্রিজ অক্সফোর্ডের কথা যদি আমরা ধরি, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অবশ্যই অত অত পুরনো নয়, কিন্তু প্রথমত এগুলো অনেক পুরনো। আমেরিকান ইউনিভার্সিটি ধরলে কারো 100, কারো 150 বছরের ইতিহাস রয়েছে, এবং এই ইতিহাসে আমরা দেখছি এরা ধারাবাহিকভাবে, মানে পড়ানো এবং গবেষণা, এই দুটো ক্ষেত্রেই এরা একদম প্রথম সারিতে রয়েছে। অর্থাৎ যে শিক্ষকরা এসে পড়াচ্ছেন, দেখা যাচ্ছে তাদের মধ্যে নোবেল লরিয়েট রয়েছেন। তো এরা যে জিনিস পড়াচ্ছেন, অনেকে হয়তো তাদের মধ্যে আবার খুব বেসিক জিনিসও পড়াতেন, আবার আহ, আবার তারা হয়তো খুব অ্যাডভান্স জিনিস পড়াচ্ছে। যেমন একটা আমি একজনের কথা বলতে পারি, ফিজিক্সে রিচার্ড ফাইনম্যান, খুব বিখ্যাত লোক। রিচার্ড ফাইনম্যান। ফাইনম্যান ফাইনম্যান তো কর্নেল ইউনিভার্সিটিতে পড়াতেন। অ্যান্ড তারপরে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, ক্যালটেক বলে, যেটা যেটা এমআইটির সমতুল আমেরিকার পশ্চিম প্রান্তে রয়েছে, লস অ্যাঞ্জেলেস শহরের পাশেই। ক্যালটেক আর একটা দুর্ধর্ষ জায়গা, সায়েন্স সের তো বটেই, এবং অন্য আর অনেক জিনিসও ওখানে পড়ানো খুব ভালো হয়। আচ্ছা প্রফেসর সাহা, একটা একটা আপনাকে এখানে একটা প্রশ্ন করতেই হবে। মানে যত কথা শুনছি ততই প্রশ্নগুলো জেগে উঠছে। সেটা হচ্ছে যে আপনি তো ইউএসএ তে রিসার্চ করেছেন, আর ইংল্যান্ডে তো আপনি পড়াচ্ছেন, রিসার্চ করাচ্ছেন, সবই করছেন। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ইউনিভার্সিটিগুলোতে ওভারসিজ স্টুডেন্ট, মানে ইউকের ওভারসিজ স্টুডেন্ট, আবার ইউএস এর ওভারসিজ স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের মধ্যে কোন কোন দেশের স্টুডেন্টরা সংখ্যায় বা কোয়ালিটিতে এগিয়ে এই অন্যান্য এই নেটিভ? তথ্যটা, হ্যাঁ, এই তথ্যটা ঠিক সেভাবে আমার কাছে নেই। তবে যেটা বলতে পারি যে আমেরিকার ইউনিভার্সিটিতে পৃথিবীর সব দেশ থেকেই ছেলে মেয়ে পড়তে যাওয়ার চেষ্টা করে। এখন ওখানে একটা জিনিস মনে রাখতে হবে যে উম, সেটা আমেরিকার প্রাইভেট ইউনিভার্সিটিও আছে, আবার সরকারি আহ, অনুদানপ্রাপ্ত সরকারি ইউনিভার্সিটিও রয়েছে। যেখানে সরকারি ইউনিভার্সিটি রয়েছে, সেগুলো কিন্তু ডোমেস্টিক বা তাদের ওই স্টেটের ছেলে মেয়েদের জন্য ফিজ অনেক কম, কিন্তু বাইরের ছেলে মেয়েদের, সেটা বিদেশের হতে পারে বা অন্যান্য স্টেটেরও হতে পারে, তাদেরটা অনেক বেশি। প্রাইভেট ইউনিভার্সিটি যেমন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, এদের কিন্তু দেশের হোক বিদেশের হোক আহ, উম, ওই ফিস সব একই ধরনের। তবে এরা অনেক স্কলারশিপ রাখে ছেলে ছেলে মেয়েদের জন্য। এইখানে এদের আপনাদের কথা শুনেই আমার মনে পড়ে গেল যে যে কোনো ট্যুরিস্ট স্পটে গেলে দেখা যাবে যে ইন্ডিয়ান 100 টাকা টিকিট, ফরেনার 500 টাকা টিকিট। তো হুম এই যে পলিসিটা ফরেনারদের জন্য, তো হুম এটা কি ইউএসএ বা ইউকে তো এই ফরেনার পলিসি, মানে এক ধরনের তো একটা তো ওভার চার্জিং তো ইউকেতে হচ্ছে। ইউকেতে অবশ্যই আছে। সেটা শুধুমাত্র, সেটা শুধু আন্ডার গ্র্যাজুয়েটে আছে, বিএসসি স্তরে। এমএ এমএসসি তে কোনো তফাৎ নাই। দেশের ছাত্র বিদেশের ছাত্র সকলেরই টিউশন ফি এক দিতে হয়। আহ, আমেরিকাতেও সেটা মোটামুটি তাই, ওটা শুধু কলেজ স্তরে। যেহেতু কলেজের আমেরিকার কি হয়, ধরুন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া এক্সাম্পল দিচ্ছি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার 7টা না 8টা ইউনিভার্সিটি রয়েছে 8টা শহরে। তো বার্কলে যেমন খুব বিখ্যাত তার মধ্যে। তো এটা এবার যারা ক্যালিফোর্নিয়ায় থাকে, তারা তো তাদের একটা টাকা থেকে ওই স্টেটের একটা ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের টাকা ওই বার্কলে ইউনিভার্সিটিতে যাচ্ছে। ফলে তাদের ছেলে মেয়েরা যারা ক্যালিফোর্নিয়া রেসিডেন্ট, তারা একটা কম ফিতে পড়তে পারে, কিন্তু অন্য স্টেটের হলে সেটা পড়তে পারে না। এইটি পুরনো নিয়ম ছিল, এখন জানি না চেঞ্জ হয়ে গেছে কিনা। কিন্তু স্ট্যানফোর্ডে গেলে, সেটা দেশেরই হোক আর বিদেশেরই হোক, যেহেতু স্ট্যানফোর্ড প্রাইভেট ইউনিভার্সিটি,
সকলকেই এক দিতে হয়। কিন্তু ইউকেতে প্রাইভেট ইউনিভার্সিটি নেই একরকম, সো সবই সরকারি ইউনিভার্সিটি। ফলে এখানকার লোক যারা, তাদের ছেলেমেয়েরা বা তাদের ছেলেমেয়েরাও এ দেশের নাগরিক হলে তারা ওই কম টাকায় আহ, উম, পড়তে পারে, বিদেশের হলে বেশি দেবে। তো এই টাকা পয়সার গল্প যখন শুরুই হলো, তাহলে একটুখানি এটা হুম। জেনেই নেওয়া যাক যে যে কিরম। কিরকম। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি কিরকম কি। এখন এখানে আমেরিকার আর ইউকের মধ্যে বিরাট তফাৎ আছে। ইউকের মধ্যে ইউকেতে যেমন একটা আমি হিসাব দিতে পারছি যে ডোমেস্টিক স্টুডেন্টদের, আমি এটা আন্ডার গ্র্যাজুয়েটের কথা বলছি, হ্যাঁ, মাস্টার্সের তফাৎ হয় না, সেই জন্য এটা বলছি। আন্ডার গ্র্যাজুয়েটে পড়তে গেলে এখানে ডোমেস্টিক এরা দিচ্ছে বোধহয় 12,000 পাউন্ডের মতো বছরে। সেখানে বাইরে থেকে এলে, বিদেশ থেকে যারা আসছে তারা দিচ্ছে 20,000, 21,000 পাউন্ড এইরকম। মোটামুটি সব ইউনিভার্সিটির মধ্যে একটা সমতা আছে। এখন এমএটা পড়তে গেলে এইটা তো দেশ আর বিদেশের মধ্যে ফারাক থাকে না, তখন নির্ভর করে আম, কোন ইউনিভার্সিটির কত নাম সে একটু বেশি চায়, এই ব্যাপারগুলো আছে। তা কোথাও 25,000, কোথাও 22,000, কোথাও 30,000 পর্যন্ত 1 বছরের মাইনে। আর আমেরিকায় যদি বলি, যারা বিদেশ থেকে পড়তে আসবে তাদের এইটাই ধরে নিন যে 40-50 হাজার ডলার পড়বে পার ইয়ার, ইয়ারে। ইয়ারে। আর এখানে মনে রাখা দরকার, আমেরিকায় আন্ডার গ্র্যাজুয়েট পড়াশোনাটা 4 বছরের, সুতরাং এটা 4 বছরের খরচ এটা লাগবে। এরপর মানে থাকা খাওয়ার আলাদা 4 বছরে খরচ। মানে 1,60,000 টাকা মোটামুটি, আপনি তাই বললেন তো? 4 বছরে 1,60,000 ডলার, মানে চার শুধুমাত্র বছরে শুধু হ্যাঁ, এক টিউশন। লাখ ষাট থেকে 2 লাখ শুধু টিউশন ফি। হ্যাঁ, শুধু প্রায় দু টিউশন। লাখ হুম, তা 2 লাখের। যারা যারা মেরিটোরিয়াস, তাদের জন্য কি কোনো রকম কিছু সুবিধা? না, এখন ব্যাপার হয় যে হ্যাঁ, এই এই যে প্রশ্নটা তুললেন, এইটার কথা হচ্ছে কি যে স্কলারশিপ আছে আমেরিকায় অনেক বেশি, স্কলারশিপ আছে ইউকেতে খুব কম বিদেশের ছেলে মেয়েদের জন্য। যেমন ভারত সরকারের কিছু স্কলারশিপ রাখা আছে, সেটা ভারতীয় ছেলে মেয়েরা এসে পড়তে পারবে, সেটা এবং কমনওয়েলথের মাধ্যমে তারা পেতে পারে সেটা, কমনওয়েলথ কমিশন যেটা আছে। আবার কেমব্রিজ ইউনিভার্সিটিকে তারা কিছু টাকা দিয়ে রেখেছে, ভারত সরকার। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সকে কিছু দিয়েছে। তো সেখানে তারা যারা অ্যাডমিশন পাবে তারা অ্যাপ্লাই করলে হয়তো কিছু টাকা সেই সূত্রে পেতে পারে। তবে যতদূর শুনি এটার সংখ্যা কম। আমেরিকাতেও যেটা আছে সেটা ধরুন ওই রকম ইন্ডিয়ান বলে নেই, আম, কিন্তু মাইনরিটি যেমন ব্ল্যাক এবং হিস্পানিক পপুলেশনদের, তাদের বিভিন্ন সমাজসেবী সংস্থা তাদের জন্য কিছু স্কলারশিপের ব্যবস্থা করে বা দেয়। ইন্ডিয়ানদের সম্পর্কে আমি সেটা জানি না, তবে ইন্ডিয়ানরা প্রচুর পরিমাণে পড়তে আসছে বাইরে। ইন্ডিয়ান এবং চায়না, এই দুটো দেশ থেকেই প্রচুর ছেলে মেয়ে এখন আহ, আমেরিকাতে এখানে পড়তে আসে। এরা তো সংখ্যায় অনেক বেশি। তো এই যে ইউনিভার্সিটিগুলো হলো, আমি কিন্তু মধ্যম থেকে একদম উঁচু দরের ইউনিভার্সিটিগুলোর কথাই বলছি। কারণ এর হুম। নিচে যেগুলো আছে সেগুলো তো ধরুন অন্য ব্যাপার, সেটা আপাতত আলোচনার মধ্যে আনছি না। তো এই হুম। সমস্ত ইউনিভার্সিটিতে অ্যাডমিশন প্ল্যানিং কি করে, কখন কি করতে হবে? হ্যাঁ, এখন এটার দু দু দেশের দু রকম পদ্ধতি। এই ইউকের জন্য একটা ইউক্যাশ সিস্টেম আছে। এটাকে ইউক্যাশ বলে একটা ওয়েবসাইটই আছে। আম, সেখানে গিয়ে জমা দিতে হবে এই অ্যাপ্লিকেশন লিঙ্কটা একটা। তাহলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এই লিঙ্কটা। ইয়েস, ইউক্যাশ। ইয়েস, হুম। এটা দিয়ে হ্যাঁ, দেবেন। বলুন বলুন। তো এখানে এদের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয়। এটা খুব সেন্ট্রালাইজ সিস্টেম একটা। তো 5টা ইউনিভার্সিটি চয়েস থাকে যে আমি এই এই জায়গায় অ্যাপ্লাই করতে চাই, আর কিছু ডকুমেন্ট দিতে হয় তার সঙ্গে। তো ওই 5টা ইউনিভার্সিটির মধ্যে ওরা 5টা ইউনিভার্সিটিকে পাঠিয়ে দেবে। তারপর 5টা ইউনিভার্সিটির মধ্যে থেকে যেখান থেকে যতগুলো পাবে সেটা ওরা ওদের জানাবে। এবং জানালে ওই 5টার মধ্যে দুটো ম্যাক্সিমাম ও ধরে রাখতে পারবে
আর তিনটে ছেড়ে দিতে হবে, এই সিস্টেম আছে। এবং এইগুলো সবই হচ্ছে কিন্তু রেজাল্ট বেরোনোর আগে। রেজাল্ট মানে কোন রেজাল্ট, মানে এখানকার ধরো ইউনিভার্সিটি? যে এখানে যারা ধরুন ইন্ডিয়াতে ক্যালকাটা উচ্চ ইউনিভার্সিটি, মাধ্যমিক, ক্যালকাটা ইউনিভার্সিটি। না এটা ইউনিভার্সিটি তো, আমি এটা আন্ডার গ্রাজুয়েট সিস্টেম বলছি। ওকে 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 ওকে, ও মানে ধরুন 10-12 উচ্চ ক্লাসের যারা। মাধ্যমিকের ছেলে পরীক্ষা দেবে 2025-এ, সে 2024-এর এই ডিসেম্বর বা নভেম্বর থেকে শুরু হয় জিনিসটা, বা অক্টোবর, কোন একটা সময় অক্টোবর থেকে হয়তো শুরু হয়। তো 2024-এর অক্টোবরে তাকে এইসব অ্যাপ্লিকেশন করতে হবে। একটা ফিজ আছে, সেটা এমন খুব বেশি কিছু না। তো এইটা করার পরে ও তো 3-4 মাস বাদে জানতে পারবে যে কোথায় পেলো কোথায় পেলো না। যদি পাঁচটাই পায়, ও দুটো ম্যাক্সিমাম ধরে রাখতে পারবে, তিনটে ছেড়ে দিতে হবে। তারপর রেজাল্ট বেরুলে ওইখানে অ্যাডমিশনের যে কন্ডিশন দেয়া থাকে, যে তোমাকে এতগুলো, এদেশে এখনো ওই এ গ্রেড বি গ্রেড এইভাবে আছে, এ এ প্লাস ইত্যাদি, ওই ইকুইভ্যালেন্ট ওরা দেয়। ইন্ডিয়ার মার্কস, যে পার্সেন্টেজ মার্কস থাকে, ওর কনভার্সন ওদের কাছে থাকে, সেটা ওরা করে বলে দেয় এইটা ম্যাচ করলে তুমি পাবে। আর না পেলে তুমি তখন আরেকটা সমস্যার সৃষ্টি হয়, সেটা আলাদা। আর আমেরিকায় কিন্তু তা নয়। আমেরিকায় যে যে ইউনিভার্সিটিতে, যতগুলো খুশি ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করতে চাই, আমি করতে পারি সরাসরি। একটু তারা আলাদাভাবে ডিসাইড করে। পোস্ট গ্রাজুয়েট। এখন পোস্ট গ্রাজুয়েটে এদেশের সিস্টেমটা ওই আমেরিকার মতোই, কোনো সেন্ট্রালাইজড ব্যাপার নেই, সরাসরি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয় যেখানে যেখানে চায়। সেটা পোস্ট আচ্ছা, গ্রাজুয়েটের সিস্টেম দুটো দেশেই এক। ধরুন আমি একজন শিক্ষক, শিক্ষক মানে স্কুলের শিক্ষক না, প্রফেসর, এবং হুম আমার মনে হচ্ছে আমার এই ছাত্রটি অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ, এবং আমার হুম মনে হচ্ছে যে এ কেমব্রিজ বা হার্ভার্ডে গেলে এর যে ট্যালেন্টের প্রতি সঠিক বিচার করা হবে। তা হুম। আমি আমার ছাত্রকে কি নমিনেট করতে পারবো, বা সেই নমিনেশনের কোনো ভ্যালু আছে? না, নমিনেশনের অবশ্যই ভ্যালু আছে, যে এই পদ্ধতিটার মধ্যে দিয়ে তাকে যেতে হবে। এটা কলেজের কথা যখন বলছেন, তার মানে সে এমএ বা পিএইচডি করতে যাবে, তাই তো? হ্যাঁ, পোস্ট গ্রাজুয়েশন বা রিসার্চ। রিসার্চের ব্যাপারটা তো অন্যরকম হচ্ছে। না, আমি আগে। রিসার্চের ব্যাপার আপনি যেটা বলছেন, কলেজ মানে কি বলছেন, এটা সে যদি ইউনিভার্সিটিতে হ্যাঁ। অলরেডি এমএ পাস করেছে, হুম। তার কথা বলছেন তো? না, আমি যদি তার যারা কথা বল, যারা পোস্ট গ্রাজুয়েশন করবে। হ্যাঁ মানে এমএ তে যেতে চায় বা হ্যাঁ, পিএইচডি তে রাইট। যেতে চায়। রাইট, পিএইচডি নয়, এমএ। হ্যাঁ, এখন এমএ এর ব্যাপারটা বলি। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এমএ ব্যাপারটা আমেরিকান ইউনিভার্সিটিগুলোতে গুরুত্ব দেওয়া হয় না বেশি। ওদের এমএ প্রোগ্রামগুলো ওই 1 বছরের। ইংল্যান্ডেও এগুলো 1 বছরের এমএ প্রোগ্রামগুলো। আর বিদেশে, মানে আমেরিকাতেও 1 বছরের, কিন্তু আমেরিকার এমএ প্রোগ্রামটা ওরা খুব যত্ন নিয়ে পড়ায় না। ওদের প্রোগ্রামটা হচ্ছে পিএইচডি। তাহলে কেউ যদি ইন্টিগ্রেটেড এমএ পিএইচডি করে, সেটা আমেরিকার সিস্টেমের জন্য ভালো। সেইটা করতে চাইলে ওখানে যাওয়া ভালো। কিন্তু অনেকেই যাচ্ছে আজকাল। ওই রকম হয় পিএইচডি, পিএইচডি করতে চাইলে স্কলারশিপ পাওয়া যায়। কেউ যদি বলে শুধু এমএ করবো, কোনো স্কলারশিপ পাবে না। শুধু তুই যদি পিএইচডি করতে গেল, গিয়ে করলো না, 1 বছর বাদে ছেড়ে দিয়ে চাকরি নিয়ে চলে গেল, এরকম অনেকে করে। আর কেউ বললো আমি শুধু এমএ করব, তার জন্য যা খরচ আমি দিচ্ছি, পড়ছি, অবশ্যই করতে পারবে, সেটা আছে। এদেশে এদেশে আলাদা এমএ, আলাদা পিএইচডি করার প্যারালাল সিস্টেম আছে, যেটা খুশি করতে পারে। আচ্ছা, ভারতে যেরকম আছে, আমাদের নিজেদের দেশের কথা বলছি, যে সেখানে যারা পোস্ট গ্রাজুয়েশন পাস করেছে তারা একটু এলিট গ্রুপের। হুম। গ্রাজুয়েশনের থেকে পোস্ট গ্রাজুয়েশনটা, মানে চাকরি বাকরির ক্ষেত্রে কি সুবিধা হয় জানি না, কিন্তু তাদেরকে একটু হায়ার বা হায়ার গ্রুপে তো ফেলা হয়ই, অনেক ক্ষেত্রে তারা প্রেফারেন্সও হয়তো পান। তা ইউএস বা ইংল্যান্ডে এই ধরনের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রির জন্য আলাদা করে কোনো, দ্যার ইজ নো স্পেশাল স্ট্যাটাস? না, কোথায় স্পেশাল স্ট্যাটাসটা কোথায় পাচ্ছে সে? না, এখানে আমাদের এখানে যেমন আছে, ও এমএ মানে বিএড থেকে সে ওটা যথেষ্ট তো আপনি বলছেন সোসাইটির কথা। সবকিছু মিলেই বলছি, সাধারণ লোকের না, কনসেপশন। ওইগুলো ওইগুলো তো দেখুন আলাদা ব্যাপার, যে
পারিপার্শ্বিক মানুষ কি ভাবছে বা বলছে, সেটা সেটা বিষয়টা আলাদা। সাধারণত বিদেশে বেশিরভাগ মানুষই উচ্চশিক্ষা পড়তে আসে না, যদি না তারা পড়াশোনায় খুব ইন্টারেস্টেড হয়। কারণ কলেজ কলেজ পাশ করেই সবাই ভালো চাকরি বাকরি পেয়ে যায়। সুতরাং ওইটার জন্য আলাদা কিছু ইয়ে নাই, যে যারা মানে অনেক সেই সব চাকরিতে ইন্টারেস্টেড যেখানে এমএ করা দরকার বা যেখানে পিএইচডি করা দরকার, যেমন কলেজ ইউনিভার্সিটিতে পড়াতে গেলে পিএইচডি করতে হবে, সেইটা সেইখানে তারা করছে। তা নাহলে কেন শুধু শুধু লোকে 4 বছর নষ্ট করে পিএইচডি করবে? ঠিক আছে, পিএইচডি তে যাওয়া যাক এবারে। একজন হুম। পোস্ট গ্রাজুয়েশন করে তারপর এখন পিএইচডি করবে। হুম। যদি সে নিজের খরচে যদি যেতে না চায়, তাহলে তার জন্য তার প্রি রিকোয়েজিট কি কি? এখন পিএইচডির জন্য যেমন যেহেতু পিএইচডির জন্য আমেরিকার একটা সিস্টেম আছে, সেইটা যে ঠিক স্কলারশিপ সবার তা নয়, কিন্তু ওখানে হয় কি যে যারা পিএইচডি স্টুডেন্ট আসছে তারা যদি ভালো স্টুডেন্ট হয়, প্রথমত যেহেতু আমেরিকার সিস্টেম অত্যন্ত কম্পিটিটিভ, ওরা খুব ভালো ছেলে মেয়েদের নেয়। তাও এক এক বছরের পর থেকে ওরা ছেঁটে দিতে থাকে। মানে 30 জনকে নিয়ে শুরু করলে দেখা গেল 2 বছর বাদে সেটা 10 জনে এসে ঠেকেছে, তাই কি জাস্ট বের করে দেয় প্রোগ্রাম থেকে, ফেল করিয়ে করিয়ে। ইটস এ ব্রুটাল সিস্টেম। সেই ব্যাপারটা আছে ফেল কিন্তু। করিয়ে ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, ফেল করিয়ে মানে এটা তো কোনো হ্যাঁ, ক্লাস। মানে আমেরিকায় হয় কি, আপনি পিএইচডি প্রোগ্রামে ঢুকলেন কিন্তু রাতের সঙ্গে সঙ্গে পিএইচডি কাজ শুরু হয় না। ওকে। একটা 2 বছরের, যেটাকে ওরা কোর্স ওয়ার্ক স্টেজ বলে, এই কোর্স ওয়ার্ক স্টেজে তাকে অনেকগুলো জিনিস পড়তে হয় আবার। সেগুলো হয়তো সে আগে পড়ে থাকতে পারে, কিন্তু ওখানকার মতো করে ওদের সিস্টেমে পড়বে। এইটা পড়ার পরেও তোকে দুটো আলাদা পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষাটা খুব অল এভরিথিং কাভারিং আর কি। সেই পরীক্ষাতে ওটা খুব ব্রুটাল হয়। ওরা মানে কেউ দেখছে একটু খারাপ করেছে, তাকে ওরা আউট করে দেবে প্রোগ্রাম থেকে। তো ও বুঝতে পারে যে সার্ভাইভ করতে পারবে না, ওকে তখন ওরা বলে দেয় সরি, তোমাকে আমরা রাখছি না। তো এইটা ওদের চলে। তো এখানে এই যারা ভালো থাকে তাদেরকে ওরা সাপোর্ট করে কিভাবে, হুম। প্রথমত টিউশন ফি তাদের জন্য মুকুব করে দেয়। আর তাদেরকে বলে যে তুমি এই এই আন্ডার গ্র্যাজুয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়ানোর জন্যে ওদের কিছু ক্লাস নিতে হয়, ছোট ছোট টিউটোরিয়াল ক্লাস, সেইখানে পড়াও, তার জন্য একটা তোমাকে মাইনে দেবো, তাতে তোমার থাকা খাওয়ার খরচ হয়ে যাবে। তো এইটা করে ওরা এটাকে ফাইন্যান্সিয়ালি ভায়াবল করে। তো ইউকেতেও সেটা এখন করছে অনেকটা, সম্পূর্ণ নয়। এখানে এখনো অনেকটা স্কলারশিপ নির্ভর, বা স্টুডেন্টরা নিজের দেশ থেকে কিছু স্কলারশিপ নিয়ে আসে, তাহলে তাদের কাজকর্ম করতে হয় না। এইভাবে করে আর কি। হুম, হুম। তো এখন এই যে অ্যাডমিশন নিতে গেলে তো তার আগে প্রথমে তো দেশে ঢুকতে হবে। ঢুকতে গেলে হ্যাঁ, তার তো মানে। অ্যাডমিশন সিস্টেমে যেমন আমেরিকার ক্ষেত্রে একটা জিআরই পরীক্ষা দিতে হয়। হুম। তারপরে সেই ইউনিভার্সিটি ঠিক করবে একে অ্যাডমিশন দেওয়ার যোগ্য কিনা। তো এইগুলো যদি হয়, তারা ভিসার কাগজপত্র তারপর তৈরি করবে, করে পাঠাবে, সেইটা দেখিয়ে ভিসা জোগাড় করতে হবে, করে আসতে হবে। একই ব্যাপার এখানেও আছে, তবে এখানে জিআরই পরীক্ষাটা লাগে না। ইংরাজির একটা পরীক্ষা ও দেশেও লাগে, এখানেও লাগে, সেটা দিতে হয়। এখানে ইউকের সিস্টেমে এরা ওই ইন্ডিয়ার মার্কস টার্কস দেখেই ঠিক করে যে একে অ্যাডমিশন দেবে কিনা। তো এটা করে এরা কাগজপত্র তৈরি করে দিলে তখন ভিসার জন্য সে দরখাস্ত করতে পারবে। তা এই যে ট্রাম্পের আমলে শুনি যে ভিসা অত্যন্ত দুর্লভ হয়ে গেছে। আবার তো একটা ইলেকশন চলে আসছে ইউএসএ তে, যাকে এখন সেটা অন্য বাইডেনের ব্যাপার। কথা বলছি। হ্যাঁ, হ্যাঁ। না, আমি বলছি যে ট্রাম্পের আমলে, রিপাবলিকান আমলে তো ওখানে তো ভিসার ব্যাপারে তো অনেক রেস্ট্রিকশন আবার সেটা নিয়েছে। স্টুডেন্ট ভিসা নয়, সেটা H1B ভিসা, যেটা কাজের ভিসা। তাহলে আজকে ওইটা যদি এমআইটিতে কাজ, আমি পড়তে যাব, এমআইটিতে আমি পড়তে যাব, কল পেয়েছি, কোনো সমস্যার কথা নেই। তো সেখানে কোনো অসুবিধা? ইউএসএ তেও না, কি? স্টুডেন্ট স্টুডেন্ট ভিসা আলাদা সবসময়। ওকে। হুম। কিন্তু যারা যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা শেষে একটা চাকরির প্ল্যান করছে, তাদের ক্ষেত্রে এখন
হ্যাঁ, এইবারে ব্যাপার হচ্ছে যে এটা একটা ভালো প্রশ্ন করেছেন, যে যারা পড়তে আসছে তারপর তাদের লক্ষ্যটা কি, যে একটা আমি চাকরি এখানে করবে, চাকরি করবে। এখানে চাকরি করতে চাই, এরকম একটা থাকে। অনেকের আছে না, আমি দেশে ফিরে গিয়ে দেশে চাকরি করব, এটাও আছে। তো যারা দেশে ফিরে যাবে তাদের তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, ফিরে গেল। কিন্তু যারা এখানে থাকবে, এবার এই এই দেশের সেটা এখানকারও বটে বা ইউএসএ তেও করছে। আগে এতটা করা করা কি ছিল না, কিন্তু এই ট্রাম্পের সময় থেকে হয়েছে, যে এদেরকে দেখাতে হয় অনেক সময় যে এই ওই পোস্টে এরা নিজের দেশের আমেরিকান সিটিজেন বা এখানে ব্রিটিশ সিটিজেন যোগ্য ক্যান্ডিডেট ছিল না, সেটা দেখাতে হয়। তো সেটা বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা হয় না, কারণ এরা প্রেফার করে নিজেদের দেশের লোক ওই একই যোগ্যতার পেলে তাকে নেবে, কারণ তা নইলে আইনি ঝামেলা আছে। তা, তো ব্রিটেনের ক্ষেত্রে, প্রেফারেন্স। ব্রিটেনের ক্ষেত্রেও কি একই সমস্যা বা হ্যাঁ, ব্যাপার? এটাও এরা মানে কয়েক বছর হয়ে গেল, মানে এটাও 5-7 বছরের বেশিই হলো চলছে। কিন্তু এগুলো এই এই উঁচু লেভেলে সাধারণত প্রবলেম হয় না, কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে হয়। কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে হয়, তখন তাদেরকে কোন ডেজিগনেশনে নিচ্ছে সেইটা কোম্পানি যদি চায়, তারা ওই ডেজিগনেশনটা চেঞ্জ করে দেখাবে যে ওই ডেজিগনেশনে আমি পাচ্ছি না। এটা করে, আইন আছে। মানে পড়াশোনা শেষ হলো এবং তারপরে চাকরি পাওয়া এই ব্যাপারটা, মানে এখানে কোনো আন্ডারটেকিং এর ব্যাপার আছে যে পড়াশোনা শেষ করে আমাকে চলে যেতে হবে চাকরির ব্যাপারে আমি? আর সেটা যদি কেউ যদি এখন ভারত সরকারের স্কলারশিপ নিয়ে আসে, এবং ভারত সরকার যদি বলে যে এই স্কলারশিপ দেওয়ার শর্ত হচ্ছে যে তুমি পড়াশোনা শেষ করে এসে এখানে এই সার্ভিস করবে, সেটা সেটা কিন্তু সেটা দেশের ব্যাপার, এখানে তো কোনো সমস্যা নেই। না, এমন জানি পার্সোনাল, অনেক পার্সোনাল আইএস। অ্যারেঞ্জমেন্টে, পার্সোনাল অ্যারেঞ্জমেন্টে পার্সোনাল অ্যারেঞ্জমেন্টের মানে কার মানে সঙ্গে? মানে ধরুন আমি নিজে পড়তে গেছি, তারপরে আমি ইউনিভার্সিটিতে আমি ডিগ্রি যা করার করলাম, করার পরে তারপর আমার মনে হচ্ছে আমি এখানে চাকরি করব বা আমি হুম, এখানে সেটেল করব। বুঝতে পারেন। হ্যাঁ, তার জন্য আইনি বাধা কি আছে? না, আইনি বাধা মানে যে চাকরি জন্য দরখাস্ত করতে পারেন সেই কোম্পানির দায়িত্ব হবে যে আপনার ওই যে ভিসার পেপার, ভিসাটা তখন চেঞ্জ হয়ে যাবে, তখন তো স্টুডেন্ট থেকে এমপ্লয়মেন্ট ভিসাতে আপনাকে মুভ করতে হবে। তখন সেটা ওই কোম্পানি আপনাকে স্পন্সর করবে। তা নাহলে, বা যদি ইউনিভার্সিটি লেভেলে ইউনিভার্সিটিতে পড়াতে চান, লেকচারারের চাকরি ধরুন, তাহলে ইউনিভার্সিটি স্পন্সর করবে, সেই পেপারের ভিত্তিতে ভিসা স্টেটাস চেঞ্জ হবে। আমাদের হাতে আর মাত্র কয়েক মিনিট সময় আছে, তার মধ্যে অন্তত দুটো ইস্যু ইয়ে করে নেব। 7 মিনিট। হ্যাঁ, দুটো ইস্যু করে নিতে হবে। একটা হচ্ছে যে ইউনিভার্সিটি গুলোতে গেলে গ্লোবাল পার্সপেক্টিভ কি বাড়ে? মানে ধরুন আমাদের এখানে তো অবশ্যই, সেটা বাড়ে। 100 বার বলতেই হবে। কারণ এখানে এলে মানে সারা পৃথিবীর ছেলে মেয়েদের সঙ্গে তারা পড়াশোনা করবে। আচ্ছা, তো এটা হচ্ছে, এটাতে তো একটা হবে, চেঞ্জ হয়। এটা কি হুম। শুধু টপ ক্লাস ইউনিভার্সিটি গুলোর কথাই বলছেন না যে না না, কোনো? সব ইউনিভার্সিটিতেই, কারণ এইখানকার ইউনিভার্সিটিগুলো এবং আমেরিকাও তাই, এত ইউনিভার্সিটি রয়েছে যে এরা আন্তর্জাতিক স্টুডেন্টের ভিত্তিতে চলছে। তাদের, তারা যে পড়তে আসছে তাতে তাদের একটা আয় হচ্ছে, এবং এখানে যারা পড়াচ্ছে তারা নানা দেশের লোকজন রয়েছে, মানে আমার কলিগদের মধ্যে এত দেশের লোক রয়েছে যে এইটা ইউনিভার্সিটি চত্বরে ঢুকলে মনে হবে আমি একটা গোটা পৃথিবীকে দেখছি, একটা গ্লোবাল ভিলেজ। ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন তো মনে এলো, জানি না এটা শেষ করতে পারবো কিনা। আহ, এই যে মেডিকেল সায়েন্সের ব্যাপারে আপনি যদি ছোট্ট করে একটুখানি বলে দেন, যে মেডিকেল সায়েন্সের ব্যাপারে অনেকেরই হয়তো। মেডিকেল সায়েন্সের যেটা জানি, মানে মেডিকেল সায়েন্সেও যারা ডাক্তারি এদেশে পড়তে আসবে তাদেরও এই পদ্ধতিতেই যেতে হবে, মেডিকেল অ্যাডমিশন সিস্টেমের ভেতর দিয়ে। আর যদি ইন্ডিয়াতে যারা অলরেডি ডাক্তার হয়ে আছে, এমবিবিএস। হ্যাঁ, এমবিবিএস পড়েছে বা এমডি করেছে, এই দেশে এসে ডাক্তারি করতে চায়, আমি যতদূর জানি তাদের একটা পরীক্ষা দিতে হয় এই দেশের জন্য, সেটাকে ফ্ল্যাম বলে, আমি ডাক্তারদের মুখে শুনেছি, আমি বিষয়টা জানি না ভালো।
এটা দিলে ওরা এদেশে তারা তখন লাইসেন্স পায় বা রেজিস্ট্রেশন পাবে। এবং সরকারি এখানে যে শিক্ষা চিকিৎসা ব্যবস্থাটা তো পুরোটাই সরকারি এদেশের। তো এনএইচএস যেটা বলে, ন্যাশনাল হেলথ সার্ভিস, সেখানে থেকে কোথাও একটা চাকরি পাবে, তাকে বলবে তুমি অমুক জায়গায় গিয়ে অমুক হসপিটালে বা অমুক জায়গায় তুমি চাকরি শুরু করো। এইভাবে ব্যাপারটা হয়। সুতরাং এটা আসতে পারে ইন্ডিয়া থেকে। একদম লাস্ট কোশ্চেন। এই যে এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, এটাকে যদি সাম আপ করতে হয়, তাহলে যারা অ্যাসপায়ারিং স্টুডেন্টস বা তাদের গার্জিয়ানদের প্রতি আপনার কি হুম। অ্যাডভাইস আছে? না, আমার অ্যাডভাইস হচ্ছে যে বিদেশে আসতে গেলে এলেই যে বিশাল লাভ হবে এমনটা ভাবা ভুল। কারণ এর পিছনে 3 বছর 4 বছরের দীর্ঘ পরিশ্রম থাকে। বাবা মার টাকা পয়সা তো একটা আছেই, সেটা তো নয় বাদই দিলাম, কিন্তু ঠিকমতো পরিশ্রম করতে হবে। ছেলে মেয়েদের বাড়ি থেকে বহু দূরে একা থাকতে হবে। এটার একটা মানসিক চাপ থাকে। এইগুলোকে সামলে উঠে প্রতিযোগিতায় আন্তর্জাতিক স্তরে তাদেরকে কম্পিট করতে হবে। এইটা তাদের মাথায় রাখতে হবে। এবং সেইটা ঠিকমতো করলে তবেই সাফল্য আসবে। তা নাহলে যে অসফল হতেই পারে। আরেকটা ব্যাপার হচ্ছে ইন্ডিয়ার পড়াশোনার সিস্টেম, কলেজ ইউনিভার্সিটি স্তরে যেটা হয়, বিদেশের পড়ানো দুটোই অত্যন্ত আলাদা। সেটা ওখান থেকে বোঝা যায় না, এখানে এলে তারপর সেটা বোঝা যায়। সুতরাং ওখান থেকে সেই জন্য একটা আলাদা মানসিক প্রস্তুতি নিতে হবে যে আমাকে অ্যাডাপ্ট করতে হবে একটা নতুন এনভায়রনমেন্টে গিয়ে। গোল্ডেন রুল জিজ্ঞাসা করছি, যে গ্র্যাজুয়েশন স্টেজে আসার কথা ভাবা ভালো, না পোস্ট গ্র্যাজুয়েশনে, না পিএইচডিতে? এখন ব্যাপারটা হচ্ছে এটা অর্থ বলের উপর নির্ভর করে। একদম গ্র্যাজুয়েট স্টেজ থেকে যদি কেউ আসে, বিএ বিএসসি স্তর থেকে, ইঞ্জিনিয়ারিং এর কথা বাদ দিচ্ছি, কারণ আইআইটিতে যদি কেউ ওখানে পড়ে সেটা খুব ভালো। সেটা আমাদের দেশে অত্যন্ত ওটা মূল্যবান, সারা পৃথিবীতেও তার খ্যাতি আছে। কিন্তু অন্যান্য সাবজেক্ট যদি হয়, সেখানে কিন্তু আহ, ওই কলেজ স্তর থেকে পড়তে পারলে এটা টাকার খরচের ব্যাপার আছে, করলে কিন্তু সে সবচেয়ে বেশি লাভ পাবে। কিন্তু যারা সেটা পারবে না, তারা যদি এমএ পড়তে আসতে চায় বা পিএইচডি করতে চায়, তাহলেও লাভ পাবে। তবে এখানে মনে রাখা দরকার একটা ছোট্ট কথা, সময় বেশি নেই। এদেশে 1 বছরের এমএ কিন্তু ইন্ডিয়ায় 2 বছরের এমএ। এদেশ থেকে 1 বছর এমএ করে ফিরে গেলে আমাদের ইউজিসি সেটাকে মানতে চায় না। ইউজিসিতে চাকরি পেতে গেলে, কলেজ প্রফেসর হতে গেলে, তারা বলে তোমার 1 বছরের পড়াশোনা কম হয়েছে। আমি জানি এমন কয়েকজনকে যাদেরকে ইন্ডিয়ায় ফিরে গিয়ে আবার 2 বছরের এমএ করতে হয়েছে ইন্ডিয়ায়। ওটা একটা ইউজিসির ব্যুরোক্রাসির ব্যাপার আছে। সেটা ইউজিসির চাকরির জন্য, তার বাইরে সমস্যা হয় না। ধন্যবাদ প্রফেসর সাহা। আপনার দেওয়া লিঙ্কগুলো তো শেয়ার করব ডেসক্রিপশন বক্সে, এবং আশা করব যারা এই ব্যাপারে নানা রকম রোমান্টিক চিন্তা বা বাস্তব চিন্তা, হোয়াট এভার চিন্তা যারা করছেন, তারা অন্তত একটা প্র্যাকটিক্যাল গাইডেন্স পেলেন, এবং সেই অনুযায়ী যদি তারা ভবিষ্যৎটাকে প্ল্যানিং করেন, তারা অনেক বেশি উপকৃত হবেন। এবং এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এই চ্যানেলে এসে এই কথাগুলো বলে যাওয়ার জন্য। নমস্কার। নমস্কার।